কর্নেল চোখে বাইনোকুলার রেখে সম্মোহিত মানুষের মতো নিষিদ্ধাকে মানুষ যেমন যায় এগোতে থাকলেন। আমি দাঁড়িয়ে রইলাম। বাংলোয় ফিরব, শরীর ক্লান্ত, মনও ভালো নেই। সেই ঢালু জায়গা বেয়ে অনায়াসে লেজে ভর করে দাঁড়ানো গিরগিটির মতো কর্নেল ফাঁকা বরাবর অন্তত 100 ফুট এগোলেন। তারপর একটা প্রকাণ্ড পাথরের সামনে হাঁটু ভাঁজ করলেন। ওই অবস্থায় ওকে প্রায় 3 মিনিট চুপচাপ থাকতে দেখলুম। তারপর ঘুরে আমার দিকে হাত নেড়ে বললেন, জয়ন্ত, দেখে যাও। পৌঁছানো আমার পক্ষে বেশ কষ্টকরই হলো, কিন্তু কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল। গিয়ে যা দেখলুম, অবাক হয়ে গেলুম। রণধীর চোপড়ার কথা মিথ্যে নয়, একটা সবুজ পাঞ্জাবি সাবধানে পাথরের ফাটলে রাখা হয়েছে। কর্নেল বললেন, দিব্যের বাঁচা কঠিন হয়ে গেল। চোপড়া বলেছে একটা বেটে মোটাসোটা লোক দেখেছিল। আসলে একটা জামা পরা অবস্থায় এই পাঞ্জাবি পরলে দূর থেকে তাই দেখাবে। জয়ন্ত, দেখতে পাচ্ছ পাঞ্জাবিতে রক্তের ছোপ লেগে আছে? দেখে আটকে উঠলুম। বললুম, দিব্য এমন বোকার মতো কাজ করে ফেলল? কর্নেল বললেন, সবুজ পাঞ্জাবি পরে খুন করার উদ্দেশ্য বুঝতে পারছো? সবুজ ঝোপঝাড় বা গাছের মধ্যে ক্যামোফ্লেজের কাজ করবে, কারো হঠাৎ নজরে পড়বে না। দ্বিতীয়ত, বলে উনি থেমে গেলেন। সাবধানে পাঞ্জাবিটার পকেটের দিকটায় আঙুলে চাপ দিলেন। বললুম, কি? সিগারেটের প্যাকেট। মার্ডার ফ্যানের ক্লু হিসেবে একটা টুকরো ফেলা হয়েছিল, কিন্তু 2টো পাওয়া গেছে। তার মানে পকেটে সিগারেট থাকায় আরেকটা সিগারেট টুকরো ফেলা সম্ভব হয়েছে। উনি যেন একটা খেলার ক্লু রেখে দিতে চেয়েছেন। কেন? প্রশ্নটা কর্নেল আপন মনেই করলেন। বিরক্ত হয়ে বললেন, খুনি খুনি করছেন কেন এখনও? দিব্য বললেই আমার কাছে আপনার জটিল কথাবার্তা মানে বোঝা সহজ হয়ে ওঠে। কর্নেল ঘুরে বললেন, দ্যাট ডিপেন্ডস ডার্লিং। অন হোয়াট? আরও স্বাক্ষর প্রমাণ। যেমন, দিব্য ওই পাঞ্জাবিটা সঙ্গে নিয়ে গিয়েছিল, নাকি পরে পশ্চিমে এর দিকে ঘুরতে যাবার সুযোগে বাংলোয় ঢুকে নিয়ে এসেছিল। ভেবে বললুম, পশ্চিমেই তো বাংলোর বাড়ির সদর গেট। কারো চোখে পড়া স্বাভাবিক। কর্নেল বললেন, ঠিক আছে, এটা এখানেই থাক, আমরা আপাতত বাংলোয় ফিরি। একটা কথা জয়ন্ত, তুমি ঘুণাক্ষরেও এই কথা কারও কাছে প্রকাশ করবে না। নিশ্চয়ই নয়। হাঁটতে হাঁটতে কর্নেল একটু হেসে বললেন, আমার ভয় হয় জয়ন্ত, যুবতী স্ত্রীলোকদের প্রতি তুমি সময়ে খুবই পক্ষপাতিত্ব দেখাও। হো হো করে হেসে বললুম, দ্যাটস ন্যাচারাল। ওটা চোপড়ার মুদ্রা দোষ, তাই না জয়ন্ত? কি কথায় কি বললুম, হ্যাঁ? এবং আমার ক্ষেত্রে সঙ্গদোষ। চোপড়ার কাছে শুনে এই হয়েছে। আন্দাজ ফুট 20 ওপরে উঠেছি। হঠাৎ কর্নেল দাঁড়ালেন। তারপর ফিস ফিস করে বললেন, হয়তো খুবই ভুল করেছি। তুমি এক কাজ করো জয়ন্ত, এখানে ঝোপের আড়ালে বসলে পাঞ্জাবিটার ওপর লক্ষ্য রাখা যায়। তোমার রিভলভারটা কি কাছে আছে? না, ওসব নিয়ে ঘোরাঘুরি করি নাকি? কি দরকার? ঠিক আছে, কোনো দরকার নেই। তুমি প্লিজ একটু সাহায্য করো আমাকে। এখানে বসে চুপচাপ লক্ষ্য রাখো। কেউ এসে যদি দেখো পাঞ্জাবিটা সরাচ্ছে কিংবা কিছু করছে, তুমি কিচ্ছু করবে না। সে যাই করুক, শুধু তাকে চিনে রাখবে, ব্যাস। বেশ, ভয়ের কোনো কারণ নেই ডার্লিং, যথাসময়ে আমি ফিরে আসবো। অত বলার কি আছে? আজ তো নতুন আপনার চালাগিরি করছি না, বলে একটু হাসলুম। অবশ্য আমার বুকে কাঁপুনি শুরু হয়েছে ঠিকই। কর্নেল কাঁধে থাপ্পড় মেরে স্নেহ প্রকাশ করে চলে গেলেন। আমি ওত পেতে বসলুম। কর্নেল না বলে দিল বুঝেছি, সিগারেট খাওয়া চলবে না। সকালের রোদ বেয়ারা রকম বেশি তাপ ছড়াচ্ছে। ছায়ায় বসে আছি, প্রাকৃতিক সৌন্দর্যের দিকে মন দিতেও পারছি না। এই এক অদ্ভুত অবস্থা। প্রায় আধ ঘন্টা কেটে গেল। হঠাৎ দেখি নিচে একটা ঝোপের মধ্যে রত্না দাঁড়িয়ে আছে। ভীষণ চমকে উঠলুম। ভুল দেখছি না তো? ও এদিক ওদিক তাকাচ্ছিল, মনে হলো কিছু খুঁজছে। তারপর পা বাড়ালো। বুঝলুম ওদের জেরা শেষ করে ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো দিব্যকেই শুধু আটকে রেখেছে। রত্না কি পাঞ্জাবিটা খুঁজতে এসেছে? ও কিভাবে জানলো যে পাঞ্জাবিটা এখানেই লুকানো আছে? একটু পরেই বুঝলুম পাঞ্জাবিটা কোথায় আছে রত্না জানে না, কারণ সে ওটার পাশ দিয়ে ঘোরাঘুরি করলো।
তারপর আরও নিচে নামতে থাকলো। মিনিট 5 পরে সে ঘুরল এবং সোজা আমার দিকে ওঠা শুরু করলো। আমি একটু সরে বসলুম, কিন্তু সে সোজাসুজি উঠে এসে যেই ডান দিকে ঘুরেছে, আমার মধ্যে হঠকারী ঝোঁক এসে গেল। কর্নেলের নিষেধ ভুলে গেলুম। আসলে আমার মধ্যে গোয়েন্দাসুলভ কৌতূহলের তাগিদ জাগিয়ে উঠেছিল সম্ভবত। আমি গম্ভীর স্বরে ডেকে উঠলুম, মিস চ্যাটার্জি। রত্না ভীষণ চমকে গেল, তারপর অপ্রস্তুত হেসে বলল, এই মানে একটু ঘুরতে বেরিয়েছি। আপনি কি করছেন? নিশ্চয়ই আমার মতো ঘুরতে। খুবই গোমরা মুখে বললুম, মোটেও না, অন ডিউটিতে আছি। রত্না হাসবার চেষ্টা করে বলল, তাই বুঝি? আচ্ছা চলি। মিস চ্যাটার্জি শুনুন। রত্না দাঁড়ালো। সে ভীষণ ঘামছে, ঠোঁট কাঁপছে, মনে হলো ভ্যাঁ করে কেঁদে ফেলবে এক্ষুনি। তারপর অতি কষ্টে বলল, বলুন, কী খুঁজতে এসেছেন? দাদার পাঞ্জাবিটা। কিভাবে জানলেন যে আপনার দাদার পাঞ্জাবিটা এখানে লুকোনো আছে? আমি পাঞ্জাবি পরা দাদাকে দেখতে পেয়েছিলাম দীপ্তির কাছে। চোপড়াও দেখেছিল। যাকে, ওটা দিয়ে কি হবে আপনার এখন? আপনার দাদার বিরুদ্ধে তো অন্য সব প্রমাণ আছে। না, কিছু নেই, শুধু এটা ছাড়া, বলে রত্না হু হু করে কেঁদে উঠল। একটু পরে বললুম, আপনি এত সহজে ভেঙে পড়তে পারেন? অথচ পুলিশের রেকর্ড আছে আপনি নাকি নকশালপন্থী ছিলেন। রত্না ফোঁস করে উঠল, একসময় ছিলুম, এখন আর নেই। এই সময় চোখে পড়ল ওপরের দিকে ঝোপের কাছ থেকে কর্নেলের টুপি পরা মুন্ডুটা দেখা যাচ্ছে। তখনই রত্নাকে চুপ করতে এবং সরে যেতে ইশারা করলাম, কিন্তু যা হবার হয়ে গেছে। ততক্ষণে কর্নেল ঘুম হয়ে গুড়ি মেরে গড়ছেন। রত্নাও দেখতে পেল। কাছে এসে কর্নেল হঠাৎ দুজনকে টেনে বসিয়ে দিলেন এবং ফিসফিস করে বললেন, চুপ। পাঞ্জাবির কথা ভুলেই গিয়েছিলাম, অর্থাৎ ওদিকে এতক্ষণ চোখ ছিল না। এবার দেখি ওখানে রণধীর চোপড়া বসে রয়েছে। হতভম্ব হয়ে গেলুম। সে ব্যস্তভাবে পাঞ্জাবির পকেট হাতড়াচ্ছিল। রত্না হিসিস করে উঠল, বাস্টার্ড। মেয়েদের মুখে বাস্টার্ড শুনে আমার হাসি পেল। তারপর কর্নেল আচমকা উঠে বিকট গর্জন করলেন, চোপড়া, নড়ো না, নড়লেই গুলি করব। চোপড়ার দুপাশে ঝোপ ও পাথরের আড়াল থেকে ততক্ষণে কয়েকজন পুলিশ অফিসার উঠে দাঁড়িয়েছেন। এরপর যা হবার তাই হলো, অর্থাৎ রণধীর চোপড়া চালান গেল। এখন ওসব ব্যাপার কানুনের এখতিয়ারে। তা সব দেখার জন্য এবং তদারক করার জন্য সরকার যথেষ্ট লোকজন রেখেছেন। কর্নেল নীলাদ্রি সরকারের সেখানে কোনো ভূমিকা অবান্তর, এবং উনি ওতে নাক গলাবেনও না। বাংলোয় আমাদের ঘরে, অর্থাৎ যে ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছে, আমি, কর্নেল, সোনালি এবং তার বাবা অনিরুদ্ধ ব্যানার্জি ও মা জয়ন্তী দেবী বিকেলে চায়ের মজলিস জমাচ্ছিলাম। দীপু এলো না। রত্না এসে বলল, দাদা চুপচাপ শুয়ে আছে। সেটা স্বাভাবিক, বেচারা ভীষণ আঘাত পেয়েছে মনে। সবার চোখে মুখে কৌতূহল ফুটে উঠেছিল, সুতরাং মুখপাত্র হয়ে আমিই প্রথম তুললুম, কর্নেল, চোপড়া সবুজ পাঞ্জাবিতে কী খুঁজতে গিয়েছিল? কর্নেল একটু হেসে জবাব দিলেন, দীপ্তির হাতের মুঠোয় এক টুকরো কাগজ ছিল। খুন করার পর চোপড়া সম্ভবত তাড়াতাড়িতে সেটা পকেটে ঢুকিয়েছিল। তখন তো ওর নার্ভাস অবস্থা, কে দেখে ফেলবে এই আতঙ্কে রয়েছে, তাই পাঞ্জাবি রেখে পালাবার সময় কাগজটা বের করে নেয়নি। ভেবেছিল পরে এসে নেবে। এমন না হলে পাঞ্জাবিটা সে প্রকাশ্যে কোথাও ফেলে রাখত, কারণ তার উদ্দেশ্য দিব্যের কাঁধে দায় চাপানো। আসলে খুন করার পর খুনির খানিকটা হতবুদ্ধি অবস্থা থাকে বলেই তাদের ধরা সম্ভব হয়। কোনো না কোনো ক্ষেত্রে একটু ভুল করবেই। আজ পর্যন্ত আমি খুনি দেখিনি যে কোনো ভুল করেনি, অর্থাৎ কোনো ক্লু রাখেনি। অনিরুদ্ধ বললেন, কাগজটাতে কী ছিল? দীপ্তি তা পেল কোথায়? বিশেষ কিছুই ছিল না, ছিল 3টে জিরো লেখা। এটা একটা বিদেশি শত্রু রাষ্ট্রের দেশীয় গুপ্তচর এজেন্সির সাংকেতিক নাম। চোপড়াকে তারাই মিস্টার ব্যানার্জির বিয়ে করে পাঠাতে পেরেছিল। অনিরুদ্ধবাবু কিছু বলতে ঠোঁট ফাঁক করলেন। কর্নেল বাধা দিয়ে বললেন, জানি আপনার দোষ নেই, আপনি কি করতে পারেন? যাকগে, যা বলছিলাম, হতভাগিনী দীপ্তি তার বোকামির জন্যই কিন্তু খুন হলো। ও যেভাবেই হোক জানতে পেরেছিল যে চোপড়া 30 দলের মেম্বার, কিন্তু কথাটা সরাসরি অনিরুদ্ধবাবুর কানে তুলতে পারত। তা না করে সে সম্ভবত চোপড়াকে একটু মজা করতে চেয়েছিল।
সে বোঝেনি চোপড়া যে দলের মেম্বার তাদের সঙ্গে রসিকতা করার পরিণাম বড় সাংঘাতিক। রত্না বলে উঠল, আমার মনে পড়েছে, দীপ্তি চোপড়াকে দেখলেই বলতো, কি মশাই 3 শূন্যের অঙ্ক মিলল? চোপড়া মুখটা কেমন সাদা হয়ে যেত যেন। তা শুনে সোনালিও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। ভাবতাম নিছক যোগ করছে। কর্নেল বললেন, চোপড়া ভেবেছিল দীপ্তির মুঠোর কাগজটা সত্যি সত্যিই কোনো সাংঘাতিক দলিল, হয়তো কোনো সূত্রে দীপ্তির হাতে এসেছে। অদৃশ্য কালিতে নিশ্চয়ই কিছু লেখাটেখা আছে, কারণ 3 জিরো কোনো কাগজে লিখলেই তাকে সতর্ক হতে হবে। দীপ্তি সত্যিই বড় বোকামি করেছে। তবে একটা কথা ঠিক যে ও হাতের মুঠোয় কাগজটা না রাখলেও তাকে খুন করত, কারণ হত্যার পরিকল্পনাটা সেই মন্দিরে যাবার দিনই সে করে নিয়েছে। কাজেই দীপ্তিকে একদিন না একদিন খুন হতেই হতো। সোনালি বলল, কলকাতায় ট্যাক্সির ব্যাপারটা কী হলো কর্নেল? কর্নেল হাসলেন, বললেন, শুধু দীপ্তিকে ফলো করা হচ্ছিল সারাক্ষণ। চোপড়ার দলের লোকেরা কত তৎপর তারই প্রমাণ ওটা। আজকালের মধ্যেই সেই ট্যাক্সি চালক ধরা পড়ে যাবে। আরও অনেক তথ্য বেরিয়ে পড়বে। দীপ্তি মন্দিরে যাবার দিনও যথারীতি চোপড়া দলের লোক ওকে ফলো করেছিল। তা না হলে চোপড়া হঠাৎ গাড়ি নিয়ে মন্দিরের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতো না। রত্না বলল, কিন্তু মন্দিরে তো দীপ্তি কারোর সঙ্গে দেখা করেনি। ওটা সম্ভব হয়নি, কারণ রাজীব সেরগিল তখন অলরেডি নিহত। আমি চমকে উঠে বললাম, বুঝতে পারছি না কর্নেল, রাজীব সেরগিলের সঙ্গে দীপ্তির আলাপ হলো কীভাবে? রাজীব কেন তাকে ওখানে যেতে বলবে? কর্নেল জবাব দিলেন, সেটা দিব্যের মুখেই শোনা ভালো, কিন্তু সে কি এখন আসবে? রত্না মাথা তুলে বলল, মনে হয় না। আপনি বলুন কর্নেল। দিব্য পরে পুলিশকে একটা লং স্টেটমেন্ট দিয়েছে, হয়তো চেপেই যেত সব, কিন্তু তারই পাঞ্জাবি চুরি করে চোপড়া তার ঘাড়ে খুনের দায় চাপাতে চেয়েছিল। এতে ওর ভীষণ রাগ হয়ে গেছে, তাই সব বলে দিয়েছে। সংক্ষেপে ব্যাপারটা বলি, চোপড়ার সঙ্গে যেদিন একটা রেস্তোরাঁয় তার মারামারি হয়, না ভুল বলছি, প্রকৃতপক্ষে মারামারি হয়নি, হবার উপক্রম হয়েছিল এবং রাজীব সেটা থামিয়ে দেয়, সেদিন কিন্তু দীপ্তিও সেখানে উপস্থিত ছিল। চোপড়ার সঙ্গে আগে থেকেই দীপ্তি ওখানে গিয়েছিল। ইদানিং ওরা ঘনিষ্ঠ হচ্ছিল, তোমরা তা জানো। যাই হোক, স্টেশন থেকে রাজীবকে নিয়ে দিব্য দৈবাত ওখানে ঢোকে। বলা বাহুল্য, দীপ্তিকে চোপড়ার সঙ্গে দেখে মনে মনে জ্বলে ওঠে, সুযোগ খোঁজে চোপড়াকে পিটুনি দেবার। চোপড়ার ভঙ্গিতে আমি গম্ভীর মুখে বলে উঠলাম, দ্যাটস ন্যাচারাল। কেউ তাতে হাসলো না, কর্নেল ছাড়া। কর্নেল বললেন, দ্যাটস রাইট। তা দিব্য ঠিক রত্না বা সোনালির মতো দীপ্তিকে কি মশাই 0 জিরো অঙ্ক মিলল চোপড়ার উদ্দেশ্যে এই যোগ করতে শুনেছে। সেদিন ওখানে দীপ্তি মারামারি থামাতে বলে ওঠে, এই 3 জিরোটিকে নিয়ে আর পারা যায় না। দিব্য লক্ষ্য করেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি রাজীব সেরগিল খুবই চমকে উঠেছিল। সে 3 জিরো দলের লোক, কিন্তু কোনো কারণে সম্ভবত দলের ওপর ক্ষুব্ধ হয়েই হোক বা নিছক অর্থের লোভে রানীটি এসেছিল, অর্থাৎ চোপড়াকে ব্ল্যাকমেল করতে অথবা প্রতিশোধ নেবার উদ্দেশ্যে, অয়েল ডিরেক্টরের কানে সব তুলে দিতে। আমার ধারণা চোপড়াকে ব্ল্যাকমেল করার চেষ্টায় ব্যর্থ হয়ে সে অনিরুদ্ধবাবুর কাছে সব ফাঁস করতে চেয়েছিল। যাই হোক, রাজীব বা দীপ্তি এখন বেঁচে নেই, কিন্তু দীপ্তির ঘরে একটি চিঠি পুলিশ আবিষ্কার করেছে। রাজীব সেরগিলের হাতের লেখার সঙ্গে মিলে যায়। নিচে নামের বদলে 3 জিরো নেই, অনিরুদ্ধবাবুকে লেখা সেই চিঠির মতো। সোজা নাম সই রয়েছে চিঠিতে। বলা বাহুল্য, ইংরাজিতে লেখা 3 জিরোর রহস্য কি জানেন? না জানা থাকলে 13 তারিখে সকাল 9টায় পাতালকালীর মন্দিরে আসুন। কিন্তু দীপ্তি একা যেতে সাহস করেনি। রত্নার বুদ্ধি ও সাহস তার আস্থা ছিল স্বাভাবিক, তাই রত্নাকেই সঙ্গে নেয়। দীপ্তি জানতো না যে ট্যাঙ্কের কাছে পাওয়া লাশটা রাজীবের। সোনালি বলল, ওদিন আমার একটু জ্বর মতো হয়েছিল। আনলাকি 13, নিহত রাজীবের কাছে ওই দিনকার দিল্লি রিজার্ভেশনের টিকিট পাওয়া গেছে।
তার মানে দীপ্তির সঙ্গে দেখা করে এবং সম্ভবত সদুপদেশ দিয়ে সে নিরাপদে দিল্লি চলে যাবে ভেবেছিল। সদুপদেশ দেওয়ার কারণ, দিব্য তাকে বলেছিল যে দীপ্তির সঙ্গে তার বিয়ের কথা ছিল, কিন্তু বিয়েটা আর করা যাবে না। তখন রাজীব বলে, আমি বুঝিয়ে বলবো, তুমি ভেবো না, চোপড়াকে আমি চিনি, খুব খারাপ লোক, দীপ্তিকে সতর্ক করা দরকার, চোপড়ার হাল হদিস সব ওকে বাতলে দিয়ে যাব। এতক্ষণে জয়ন্তী দেবী মুখ খুলে বললেন, এত সব কাণ্ড ভেতরে ভেতরে? কর্নেল বললেন, হ্যাঁ, এ খুব জটিল কেস, কিন্তু খুনের প্রসঙ্গে এলে বলবো, এত সহজ এবং চমৎকার মোডস অফ অপারেন্ডি খুব কমই দেখেছি। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, চোপড়ার পূবের রাস্তায় দিয়ে বাগান হয়ে বাংলোর পূর্ব উত্তর কোণে দিব্যর ঘরে ঢোকে এবং সবুজ পাঞ্জাবিটা নিয়ে চলে যায়। চোখে পড়ে শুধু পরিচারিকার, তার চোখে না পড়লেও চোপড়াকে আমরা ধরে ফেলতাম। সে পাঞ্জাবি গায়ে দিয়ে ঘটনাস্থলে যায়। তারপর কি ঘটেছে তাও দেখতে পাচ্ছি। সে দীপ্তিকে বলছে, তোমার ছুরিটা খসে যাচ্ছে যে, ঠিক করে দিই। তারপর থাক, বড় বিভৎস ঘটনা। রত্না আসতে বলল, আমি ওকে দেখে দাদা ভেবেছিলাম। কর্নেল বললেন, দিব্যও দেখতে পেয়েছিল সবুজ পাঞ্জাবিটা, তার মনে কিছু সন্দেহ জাগিয়েছিল, কিন্তু জড়িয়ে পড়ার ভয়ে সে চুপ করে গিয়েছিল। বললুম, সব তো বুঝলুম, কিন্তু লরেন্স অফ আরাবিয়া? কর্নেল চুরুট বের করে বললেন, ওই পাতায় একটা সাবোটাজের বিবরণ আছে। অনিরুদ্ধবাবুকে সাবোটাজের ভয়াবহতা স্মরণ করিয়ে দিতে চেয়েছিল রাজীব। অনিরুদ্ধ শিউরে উঠে বললেন, হ্যাঁ? চিরচির গল্পটি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।